তো বন্ধুরা, গ্রুপ স্টেজের ম্যাচে তো ভারত পাকিস্তানকে গোহারা হারিয়ে দিল। তাহলে এই বছর আর কি ভারত পাকিস্তানের দেখা এই টি-20 বিশ্বকাপ 2026-এ হবে না? তো এই প্রশ্নটা করার একটা কারণ আছে, আর এর উত্তরও হতে পারে হ্যাঁ, দেখা হবে, হতে পারে। তো কিভাবে দেখা হতে পারে বা কোন ম্যাচে দেখা হতে পারে, অবশ্যই সেই বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব। তবে সেই সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো ভারত এই ম্যাচগুলো পরপর জিতলো, পাকিস্তানকেও খুব ভালোভাবে হারালো গর্বের সঙ্গে এবং পাকিস্তানকে লজ্জার সঙ্গে। তো তারপরেও ভারতীয় দলের একটা চিন্তা কোথাও থেকে যাচ্ছে। তো কি বিষয়ে চিন্তা, কি বৃত্তান্ত, সেটা নিয়েও আলোচনা করব। তবে এই দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করার আগে একটু পাকিস্তানি মানে যারা আছে তাদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা বা কালকের খেলাটা নিয়ে যে কটা মানে জোকসের মতো সিচুয়েশন সৃষ্টি হয়েছে সেই বিষয়টা নিয়েও একটু ছোট করে আলোচনা করে নেবো। তো দেখো, যখন কালকেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এইটাই বলেছিলাম যে ম্যাচ ভারত 50% তখনও জিতে গেছে যখন টসে জিতে পাকিস্তান বল করার সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক, মোটামুটি অভিষেক শর্মা একটু তাড়াহুড়ো করে খেলে, এইটাই সব থেকে বড় চিন্তা। এই বিষয়টা নিয়ে পরে আসছি। তো অভিষেক শর্মা প্রথম ওভারে আউট হয়ে যাওয়াতে পাকিস্তান বেজায় খুশি, ভাবছে ব্যাস মোটামুটি আমরা ম্যাচ পুরো গ্রিপে করে নিয়েছি। কিন্তু ঈশান কিষান, ভাই প্রণাম প্রণাম। ঈশান কিষান যে ইনিংসটা খেলেছে, সেই ইনিংসটা ওই পিচ হিসাবে কোনো ব্যাটসম্যানের পক্ষে খেলা সম্ভব নয়। পুরো মানে হাওয়ার উল্টো দিকে সে ছুটেছে, সেটাও কালকে বলেছি। তো যে কারণে হয়তো ভারত আজকে এতটা রান করতে পেরেছে। 175 রান এই পিচে খুব সোজা নয় করা। তো যেখানে 150 থেকে 160 রান যথেষ্ট, যথেষ্ট এই রান। কিন্তু এই ম্যাচটা খেলতে নামার আগে পাকিস্তান একটু হলেও এগিয়ে ছিল। কি বিষয়ে এগিয়ে ছিল না, তারা তাদের পিচ কন্ডিশন, তাদের মানে ওই একই অবস্থায় খেলছে, একই মাঠে খেলছে বা শ্রীলঙ্কাতেই খেলছে। আগে তো দুটো ম্যাচ তারা শ্রীলঙ্কাতেই খেলেছে, তার মানে সেখানকার ওয়েদার এনভায়রনমেন্ট তাদের শ্যুট করে গেছে। কিন্তু ভারত, সে ভারত থেকে গিয়ে বা ভারতীয় এনভায়রনমেন্ট থেকে গিয়ে শ্রীলঙ্কায় খেলছে। তো সেখানকার পিচ, সেখানকার পরিবেশ সবকিছু তো মানে মানিয়ে নেওয়া ভারতের পক্ষে একদিনের জন্য সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো পাকিস্তান এগিয়ে ছিল। তাদের যে বোলাররা ছিল তাদের যথেষ্ট কোয়ালিটি বোলার ছিল, কিন্তু তাদের কোয়ালিটিটা এইখানে ছিল না। তাদের এইখানের কোনো কোয়ালিটি নেই, যে কারণে তারা ম্যাচটা হেরেছে। তো এটা গেল। তো এর থেকে একটা লজ্জার বিষয় কি জানো, কালকে যখন খেলা শুরু হয় তারপরে মানে পাকিস্তানি প্লেয়ারদের যে কিট ব্যাগ ছিল, মানে তার মধ্যে মনে করো এই জুতো ফুতো হাবি জাবি রাখে যেগুলো, তো সেই জায়গাটা মানে সেই কিট ব্যাগগুলো শ্রীলঙ্কান যারা মানে পুলিশ প্রশাসন আছে তাদের কুকুরকে দিয়ে গন্ধ শুকিয়ে দেখিয়েছে যে মানে তাদের ব্যাগে কোনো দাহ্য পদার্থ বা বোম ফোম কিছু আছে নাকি। মানে কতটা লজ্জা যে পাকিস্তানকে সারা বিশ্ব কতটা ঘৃণা করে, কতটা অবিশ্বাস করে, কতটা আতঙ্কবাদী ভাবে, কতটা মানে জঙ্গিবাদী জঙ্গিস্থান ভাবে, যে কারণে তাদের কুকুর ফুকুরকে দিয়ে তাদের ব্যাগগুলো চেক করিয়েছে, শুকিয়েছে যে এতে কোনো খারাপ কিছু আছে কিনা। আর সেদিক থেকে ভারতীয়দের বা ভারতীয় ব্যাগে মানে ওই ধারে কাছেই যায়নি, ওই নিয়ে কোনো মানে ওদের মাথায় চিন্তাই আসেনি। কত বড় লজ্জা বিষয় এটা সারা বিশ্বের কাছে যে এই জিনিসটা হয়েছে গতকাল। তো এই গেল। তো বেশ কিছু খেলার মধ্যে মানে ভারতীয়দের অ্যাটিটিউড দেখেছি, এক ফোঁটাও ভারত মানে মনে হয়নি যে পাকিস্তান ভারতকে ফাইট দিচ্ছে। হ্যাঁ, ফার্স্ট ওভারে যখন সালমান আলী আগা ওই অভিষেক শর্মাকে আউট করে 5 নম্বর বলের মাথায়, তখন একটু মনে হয়েছে এই যা কি হলো, ফার্স্ট ওভারে একটা উইকেট চলে গেল, তাও পার্ট টাইম বোলারের কাছে, তখন সামান্য একটু মনে হয়েছে। কিন্তু তারপর থেকে একবারও মনে হয়নি। কতটা মানে দুর্বুদ্ধি বা কতটা মানে নির্বোধের মতো পরিচয় যখন স্পিন বোলার, পার্ট টাইম স্পিন বোলার এসে একটা উইকেট নিল, তার পরের বলে কাকে পাঠালো, পাকিস্তানের প্রাইম ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, 1 ওভারই 15 খেয়ে চলে এলো। কে মারলো, ঈশান কিষান, আমাদের পকেট ডায়নামিক। ফার্স্টেই বল করেছে শর্ট পিচ, ভাবছে শর্ট পিচ বল করবো, হাইটে ছোটখাটো আছে, কিছু করতে পারবে নে, দাম করে পুল মেরে দিল, টাক করে বেরিয়ে গেল বলটা 6। ওখান থেকেই খেলার মোড়টা ধরে নিয়েছে আসলে ভারত। তো তারপরে দেখো সূর্যকুমার যাদব যে ইনিংসটা খেলেছে, তিলক ভার্মা যে ইনিংসটা খেলেছে, এই ইনিংসটাই অ্যাকচুয়ালি এই পিচের জন্য সুইটেবল। ওই যে আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, ঈশান কিষান যে ইনিংসটা খেলেছে সেটা এই এই পিচের জন্য মানে সঠিক ইনিংস নয়, ওটা ভুল ইনিংস খেলে ফেলেছে। তো চলো, এই গেল ভারতীয়দের। এবার যদি পাকিস্তানি ব্যাটসম্যানদের একটু বোকামো নিয়ে কথা বলি, যেখানে ফার্স্ট বল থেকেই তারা অ্যাটাক করা শুরু করেছে, যেন 175 নয়, তারা 275 চেস করতে নেমেছে। যখন ঈশান কিষান আউট হয়ে যায়
তখন কিন্তু সূর্যকুমার যাদব আর তিলক ভার্মা মিলে আর মানে চালাতে যায়নি, 3-4 ওভার তারা টুকে 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 খেলেছে। কিন্তু সেখানে পাকিস্তানি ব্যাটসম্যানদের অবস্থা দেখো, যেই ফার্স্ট উইকেটটা পড়ে গেল সাইম আয়ুব না সাহেবজাদা ফারহান, তারপরে আবার দেখি 6-4 মারতে যাচ্ছে সাইম আয়ুব। বাবর আজম ওটা খেলছে না কোনায় লাগাচ্ছে কিছু বুঝতে পারছি না, ও নাকি কিং, ববস দ্য কিং। তো মানে অক্সফোর্ড প্যাটেল কিছু বুঝতে পারলো না, আউট করে দিল বোঝানোর আগেই। আর অক্সফোর্ড প্যাটেল আউট করে যেভাবে তাকাচ্ছে এরকম বড় বড় চোখ করে, মনে হচ্ছে খেয়েই নেবো, 2টো উইকেট নিয়েছে। তো তারপরে এলো বরুণ চক্রবর্তী, সেও মানে কেন বিশ্বের 1 নাম্বার বোলার আবার প্রমাণ হলো, কিছু বুঝতে পারছে না, প্লেয়াররা হুটপাট করে আউট হয়ে যাচ্ছে। আর ওদের যে মানে সেই বল করতে আসার আগে দাঁড়িয়ে থাকা বোলারটা উসমান তারেক এইভাবে এসে যে দাঁড়িয়ে থাকে, তো ও যেমন মানে পজ হয়ে যায় বল করার আগে, ব্যাট করার আগেও পজ হয়ে যায়। মানে বল করলো হার্দিক পান্ডিয়া, দেখি বল চলে গেল, তখন ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে ব্যাটটা চালালো। আর যে বলটা আউট হলো সেটা তো ছেড়েই দিলাম, মানে যেটা বোল্ড হলো। তো সবকিছুর সঙ্গে সঙ্গে পাকিস্তানের টিভি ভাঙার অনেক ভিডিও এসেছে, বাংলাদেশের অনেক কান্নার ভিডিও এসেছে, যারা কলা গাছকে সাপোর্ট করে আর কি। তো সব কিছু হয়ে গেল খেলা। এইবার আসল কথায় আসি, যেটা হলো ভারত পাকিস্তান খেলা আবার কিভাবে হতে পারে। দেখো এরপর আছে মানে পাকিস্তানের খেলা নামিবিয়ার সঙ্গে। এবার আমি বিতর্কের খাতিরে ধরে নিলাম সেই খেলাটা নামিবিয়াকে পাকিস্তান হারিয়ে দেবে, তাহলে পাকিস্তান এই এ গ্রুপে 2 নাম্বার পজিশনে শেষ করবে। তাই যদি 2 নাম্বার পজিশনে শেষ করে, তাহলে সেমিফাইনালের জন্য কিন্তু কোয়ালিফাই করে যাবে, কোয়ার্টার ফাইনালের জন্য কিন্তু কোয়ালিফাই করে যাবে। আর এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ পাকিস্তানের সঙ্গে যে দলের পড়বে, যদি সেই দলটাকে পাকিস্তান হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আবার ভারত পাকিস্তানের একটা খেলা হওয়ার সম্ভাবনা আছে। তো সেই খেলাটা যদি হয় আবার এই কলম্বোতেই হবে। তাই এই মরশুমে এই টি-20 বিশ্বকাপে আবার একটা খেলা, আবার একটা রাইভেলরি, আবার একটা জিনিস, রাইভেলরি বলাটা ভুল, কখনোই হয়নি। ওই 8-1 ব্যবধানটাকে কোনো রাইভেলরি বলে না, এটাকে মানে বলে এক পেসে যেতে। আবার হয়তো হবে, আবার দেখা হতে চলেছে। তো আবার যদি দেখা হয়, কেমন রেজাল্ট হতে পারে বলে তোমাদের মনে হয়, অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে দিয়েছো। তো এই গেল এই বিষয়টা নিয়ে কথা। এবার যদি বলি ভারতের চিন্তার বিষয় কি আছে, দেখো ভারতের চিন্তার বিষয় বলতে ভারতের যে সমস্ত ব্যাটসম্যানরা আছে, আমি বোলারদের নিয়ে কোনো চিন্তা করি না, কোনো চিন্তা নেই বোলারদের নিয়ে, কিন্তু ব্যাটসম্যানদের নিয়ে চিন্তা আছে। ব্যাটসম্যানগুলো একটু বেশি মাথা গরম করছে। অভিষেক শর্মা যে মানে এত ট্যালেন্টেড একটা ব্যাটসম্যান, এত হার্ড হিটার একটা ব্যাটসম্যান, যে মানে নিউজিল্যান্ড সিরিজে এত ভালো খেলে এলো, সে এখনো বিশ্বকাপে খাতা খুলতে পারলো না। 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচই শূন্য, আর খেলেছে 5টা মাত্র বল, যেটা অভিষেক শর্মার থেকে কোনোভাবেই আশা করা যায় না। তার থেকে সঞ্জু স্যামসন বলবো আমি ভালো খেলেছে, 8 বলে 21 না 22 রান কত করেছিল। তো সেদিক থেকে দেখতে গেলে সঞ্জু স্যামসন ভালো খেলেছে, সে ম্যাচুরিটি দেখিয়েছে, কিন্তু অভিষেক শর্মা এখনো ম্যাচুরিটি দেখাতে পারছে না। এটা কিন্তু ভারতীয় দলের জন্য খুব একটা সুখকর কিছু নয়, কারণ বড় স্টেজে গিয়ে সব ম্যাচে ঈশান কিষান খেলবে এমনটা নয়। সবকটা ম্যাচ ঈশান কিষান ভালো খেলেছে এখনো পর্যন্ত। ঈশান কিষান একটা ম্যাচ ফ্লপ হতে পারে, তখন তো ওপেনিংয়ে পুরো ধস নেমে যাবে, তখন কে ভরসা দেবে? তো অভিষেক শর্মাকে কিন্তু একটু ম্যাচুরিটি দেখাতে হবে। ফার্স্ট বল থেকেই মারবো, আর যদি মারি সঠিক জায়গায় শটটা মারবো, সেই সঠিক শটটা চুজ করতে হবে, যেটা হয়তো অভিষেক শর্মার কোনোভাবে হচ্ছে না। দেখো অভিষেক শর্মার ট্যালেন্ট নিয়ে আমি কখনোই মানে আমার মতো মানুষের কখনোই মানে সন্দেহ করাটা যোগ্যতার মধ্যে পড়ে না, কিন্তু যেটা দেখছি সেটা আমার যেটা মনে হলো আমি সেটাই বলছি। আমি এটা তার ট্যালেন্ট নিয়ে আমি ক্রিটিসাইজ করছি না, কোথাও হয়তো বয়সটা অল্প বলে তার ম্যাচুরিটির একটু অভাব আছে, যে কারণে সে মানে ফার্স্ট বল থেকে মারবো ধরবো এরকম একটা মানে তার মাথার মধ্যে টেন্ডেন্সি রয়েছে। এই গেল হার্দিক পান্ডিয়াকে নিয়ে যদি কথা বলি, হার্দিক পান্ডিয়ার বোলিং ফিল্ডিং যথেষ্ট ভালো, ব্যাটিংও খুবই ভালো, ব্যাটিং নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু গতকাল মানে পাকিস্তানকে পেয়ে যেন একটু খেপে গেছিল, ওইটাই বললাম, একটু মাথা ঠান্ডা করতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। যে সমস্ত ব্যাটসম্যানরা রয়েছে এই মুহূর্তে ভারতে, মানে সবাই কিচলি মেরে দেবো, কেড়ে দেবো, ফেলে দেবো, এরকম একটা মানে মনোভাব হয়ে রয়েছে, যে বল এলেই মারবো, বল এলেই 2 টুকরো করে দেবো, এরকম একটা হয়ে রয়েছে। তো এই জিনিসটা তোমরা করো, তবে 2-5টা 10টা বল দেখে নিয়ে করো, কারণ অনেক হাতে সময় আছে। হার্দিক পান্ডিয়া যে সময় এসে আউট হলো, সে যদি 2-3টে বল দেখে নিত, তাহলে কিন্তু এই রানটা আরও বেশি চলে যেত, হার্দিক পান্ডিয়া আরও বেশি রান করতে পারতো। শিবম দুবে রিঙ্কু সিং এর মধ্যে একটা মিস কমিউনিকেশন দেখা যাচ্ছে, তাদেরকে 2বার দেখা গেল, 2বারই কিন্তু রিঙ্কু সিং শিবম দুবেকে রান আউট করলো। আর গতকাল কিন্তু শিবম দুবেকে একটু অফ হ্যান্ডেড হতে দেখা গেছে। প্রথম দিন যে রান আউটটা হয়েছিল সেটা নিয়ে অতটা বেশি কিছু দেয়নি, মানে শিবম দুবে গুরুত্ব দেয়নি, কিন্তু কালকের ম্যাচে শিবম দুবে যখন রান আউট হয়েছে, তখন কিন্তু তাকে একটু অফ হ্যান্ডেড হতে দেখা গেছে, যে মুখটা একটু দেন এরকম কি
কি করলি, প্রতিদিন রান আউট করাচ্ছিস, এইরকম একটা মনোভাব তার মধ্যে দেখা গেছে। যে বিষয়টা একটু নজর দিতে হবে দুজনকেই, বা কোচকে বা যারা কোচিং স্টাফ আছে তাদের, আশা করছি তাদের নজরে ইতিমধ্যে চলে এসেছে, তারা এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবে। কারণ প্রত্যেক ম্যাচে যদি একটা প্লেয়ারকে রান আউট করে দেয়, বা দুটো প্লেয়ারের মধ্যে মিসকমিউনিকেশনের কারণে রান আউট হয়, সেটা কিন্তু কখনোই কোনো একটা দলের জন্য ভালো দিক নয়, এটা আমার মনে হয়। আর এই বিষয়েও তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানিও। এবং এরপরে ভারতের আর একটাই খেলা আছে গ্রুপ স্টেজে, যেটা নেদারল্যান্ডের সঙ্গে। আশা করছি নেদারল্যান্ডকে হারিয়ে খুব সহজেই মানে পরবর্তী স্টেজে চলে যাবে, যদিও ইতিমধ্যে পরবর্তী স্টেজে চলে গেছে। পাশে কিউ নাম চলে এসছে, মানে কোয়ালিফাই দেখিয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ আগেই কোয়ালিফাই করে গেছিলো তাদের গ্রুপ থেকে, এবার আমাদের গ্রুপ থেকে ভারত কোয়ালিফাই করলো। আর কে কোয়ালিফাই করে এই গ্রুপ থেকে সেটাই দেখার বিষয়। যদি এই মুহূর্তে মানে নামিবিয়া হারিয়ে দেয় পাকিস্তানকে, তাহলে ইউএসএ কোয়ালিফাই করে যাবে। আর যদি পাকিস্তান মানে জিতে যায়, তাহলে পাকিস্তানই কোয়ালিফাই করে যাবে। আপাতত এইটাই হয়ে রয়েছে বিষয়। এবার দেখা যাক কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কোন দলের সঙ্গে কোন দলের খেলা পড়ে। আর আমাদের ইডেন গার্ডেনে যে সেকেন্ড সেমিফাইনালটা হওয়ার কথা আছে, যদি দেখো ভারত পাকিস্তান পড়ে সেকেন্ড সেমিফাইনাল, তাহলে কিন্তু সেকেন্ড সেমিফাইনাল ইডেনে হবে না, সেই কলম্বোয় চলে যাবে। আর যদি ভারতের সঙ্গে অন্য কোনো দেশের খেলা পড়ে, তাহলে একটা হওয়ার চান্স আছে। আবার ভারতের খেলা তো ইডেন গার্ডেনে কমই দেওয়া হয়, দেখা যাক কি হয়। যদি দেয় তো খুব ভালো, চেষ্টা করবো দেখতে যাওয়ার। এখনো টিকিটও ছাড়েনি ওই খেলাটার, মানে তোমরা বুক মাই শোটা দেখবে ভালো করে, সব খেলার টিকিট ছেড়ে দিয়েছে, কিন্তু এই ভারত পাকিস্তান সেকেন্ড সেমিফাইনালের টিকিট এখনো ছাড়েনি, ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। জানি না কি সমস্যা আছে ইডেন গার্ডেন নিয়ে, একটু তো ভারতের খেলাগুলো দিতে পারে। আমরা যারা মানে কলকাতাবাসী, বঙ্গবাসী যারা আছি, ক্রিকেট লাভার আছি, তারা তো দেখতে যেতে পারি ভারতের খেলাটা, সাপোর্ট করতে পারি, আমাদেরও ভালো লাগে। আর আশা করছি মানে টিকিট বিক্রি হলে খুব কম পয়সার টিকিট বিক্রি হবে না। মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বা কলকাতার মধ্যে প্রচুর স্পোর্টস লাভার আছে, সেটা ক্রিকেট বলো, ফুটবল বলো, কি অন্যান্য যাই হোক বলো, খেলা আমাদের বাংলারা বা বাঙালিরা খুব ভালোবাসে। মানে জানি না এই ভিডিওটা হয়তো কেউই দেখবে না, বুক মাই শো বা বিসিসিআইয়ের কেউ, কিন্তু যদি হয়তো ভালোই হয়, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং এরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।